আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিক্সচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি আছি রয়েছি ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ধারাবাহিক আলোচনা নিয়ে। মানে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেই ম্যাথটা আসলে বোঝা অত্যন্ত কষ্টকর, খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ। অন্যান্য ম্যাথের তুলনায় এই ম্যাথটা সব থেকে কঠিন বেশি আমার মনে হয়। তো এই কারণে এই ম্যাথটা একটু কিভাবে সহজ করা যায় সেটা আমরা একটু বিবেচনা করব। তো ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর হক পাবলিকেশনের যারা আছে তাদের এই ম্যাথটা দেওয়া আছে উদাহরণ 3-এ, দ্বিতীয় অধ্যায় উদাহরণ 3। কি বলা আছে একটু ভালো করে আমরা খেয়াল করব। এর আগে এই টাইপের ম্যাথ আমরা কখনো করিনি। বলছে যে একটা আরএলসি সিরিজ সার্কিট, অর্থাৎ একটা রেজিস্টার থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, একটা ক্যাপাসিটর সিরিজে থাকবে। তাহলে আমরা একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর আরএলসি সিরিজ সার্কিটটা আমরা অঙ্কন করলাম। এর ভিতর থেকে সর্বোচ্চ 0.95 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই সার্কিটের ভিতর থেকে 0.95 এম্পিয়ার কারেন্ট আমাদের প্রবাহিত হবে। এতে 200 ওহমের রোধ, অর্থাৎ এই যে আরএলসি সিরিজ সার্কিটটায় রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 200, আমরা রেজিস্ট্যান্সের মান দিলাম 200 ওহম। 200 মিলি হেনরি ইন্ডাক্টর লেখা আছে, তাহলে ইন্ডাক্টর মান দেওয়া আছে 200 মিলি হেনরি। ওই একটা ক্যাপাসিটর সংযোগ করা আছে, এখানে ক্যাপাসিটর কথা বলা আছে কিন্তু ক্যাপাসিটর কোনো মান দেয় নাই, তাহলে একটা ক্যাপাসিটর সংযোগ করা আছে, এতটুকু আমরা জানি না রাখি। এতে 230 ভোল্ট প্রদান করা হলো, তাহলে এই যে এই সার্কিটটায় 230 ভোল্ট আমরা প্রদান করলাম। এখন আমাদের বের করতে বলছে ক্যাপাসিট্যান্স, অর্থাৎ ক্যাপাসিটর মানটা দেওয়া নাই, ক্যাপাসিটর মানটা আমাদের বের করতে হবে। আর বের করতে বলছে মোট ইম্পিডেন্স, মানে জেটের মান বের করতে হবে। আর বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর, মানে কি কস থিটার মান বের করতে হবে। আর বের করতে বলছে পাওয়ার নির্মাণের ফর্মুলা হলো ভিআই কস থিটা। আর নির্ণয় করতে বলছে ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই যে ক্যাপাসিটরটা যে লাগাইছে এটার ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ এর আড়াআড়িতে কত ভোল্টেজ ড্রপ হবে। আসি, আমাদের এই ম্যাথটা আসলে বুঝতে হলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে ইম্পিডেন্স ত্রিভুজ। দেখেন ইম্পিডেন্স ত্রিভুজটা আমরা জানি, ইম্পিডেন্স হলো জেড। ইম্পিডেন্স দুইটা জিনিসের সমন্বয় হয়, রেজিস্টার এবং ইন্ডাক্টর ক্যাপাসিটর এদের সমন্বয়। রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এই দুইটার সমন্বয়, এই তিনটার সমন্বয় মূলত আমরা জানি ইম্পিডেন্স হয়। এখন দেখেন আমাদের রেজিস্ট্যান্সের মানটা সবসময় ভূমি বরাবর থাকবে। ইম্পিডেন্স ত্রিভুজটা আগে বুঝি। রেজিস্ট্যান্সের মানটা সবসময় ভূমি বরাবর, দেখেন রেজিস্ট্যান্সের মানটা সবসময় ভূমি বরাবর। আর লম্ব বরাবর থাকবে সবসময় রিঅ্যাক্ট্যান্সের মান, অর্থাৎ এক্সএল এবং এক্সির মান হবে। যখন আমরা ক্যালকুলেশন করি তখন এক্সএল এর মান পজিটিভ হয়, এক্সির মান নেগেটিভ হয়। এই কারণে আমরা রিঅ্যাক্ট্যান্সে সরাসরি এক্সএল মাইনাস এক্সি বলতে পারি। ওই রিঅ্যাক্ট্যান্স, ওই যে লম্ব বরাবর যে রিঅ্যাক্ট্যান্সটা দেওয়া হয়েছে ওইটার এক্সএল মাইনাস এক্সি আমরা বলতে পারি। এখন এই যে রেজিস্ট্যান্স ভূমি বরাবর, লম্ব বরাবর যে রিঅ্যাক্ট্যান্স এক্সএল মাইনাস এক্সি, এদের দুইজনের সমন্বয় যে আমরা যে দাগটা পাই অতিভুজ বরাবর, সেটাকে আমরা বলতে পারি ইম্পিডেন্স, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখেন এইখান থেকে, এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখেন অতিভুজ মানে কি, এই ত্রিভুজের জন্য অতিভুজ মানে কিন্তু জেড, তাহলে অতিভুজ স্কয়ার মানে কি জেড এর স্কয়ার, প্লাস ভূমি মানে কি আর এর স্কয়ার, প্লাস লম্ব মানে কি, লম্ব হলো এক্সএল মাইনাস এক্সি, তাহলে এক্সএল মাইনাস এক্সি এর স্কয়ার। ক্লিয়ার? আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা হলো ভিআই কস থিটা। পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা হলো শুধুমাত্র কস থিটা। এখন কস থিটা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, বিগত ম্যাথগুলো যখন করছি তখন থিটার একটা মান পাইছিলাম, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আমরা থিটার কোনো মান পাবো না। এই কারণে এই ইম্পিডেন্স ত্রিভুজ থেকেই কিভাবে কস থিটার মানটা বের করা যায় সেই ব্যাপারটা আমরা একটু দেখি। কস থিটা মানে হলো আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখন এই ত্রিভুজের জন্য ভূমি কোনটা, আর অতিভুজ কোনটা, জেড। তাহলে আমরা কিন্তু কস থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি ভূমি বাই অতিভুজ মানে হলো আর বাই জেড। তাহলে পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা আরেকটা পাইলাম, যেটার মান হবে কি আর ডিভাইডেড বাই জেড, অর্থাৎ রেজিস্ট্যান্সকে ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো। এখন আসি এইখানের ব্যাপার স্যাপারে। এইখানে দেখেন 200 মিলি হেনরি একটা ইন্ডাক্টরের মান দেওয়া আছে। আমরা জানি কখনো যদি ইন্ডাক্টরের মান হেনরিতে দেওয়া থাকে তাহলে আমার এক্সেল আগে বের করতে হবে, আর কিছু পারি বা না পারি আগে এক্সেলটা বের করি। দেখি আমাদের এক্সেল নির্ণয়ের ফর্মুলা হলো 2 পাই এফএল।
টু পাই এফ এর মান হলো 50, এল এর মান দেওয়া আছে 200 মিলি হেনরি, তাহলে 200 জায়গায় 200 দিলাম, মিলির মান জানি 10⁻³ দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা 62.83 ওহম আমরা পাচ্ছি। ইজি, এতটুকু ইজি। আচ্ছা, আমরা কিন্তু আই ইজুগালটা জানতাম, আই ইজুগাল টু কিন্তু আমরা জানতাম ভি বাই জেড। এইখান থেকে জেড এর মান যদি বের করতে হয়, জেডটারে এইখানে ট্রান্সফার করতে হবে আর আইটাকে এইখানে, তাহলে জেড ইজুগাল টু ভি ভাগ আই বলতে পারি না আমরা, তাহলে জেড ইজুগাল টু বলতে পারি ভি ভাগ আই। দেখেন ভোল্টেজের মান দেওয়া আছে 230 আর আই এর মান দেওয়া আছে 0.95, তাহলে আমি সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা পেয়ে যাচ্ছি না 2.42 আসবে, সরি ক্যালকুলেশন করলে 2.42 সরি 242.10 আমরা পাচ্ছি। তাহলে 242.10 যদি পাই, টোটাল ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা কিন্তু সূত্র জানি যে জেড স্কোয়ার ইজুগাল টু আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স এর স্কোয়ার। তো এইখান থেকে আপনি কিন্তু জেড এর মানটা এখানে পাচ্ছেন, তাহলে আপনি জেড এর মানটা এখানে বসাতে পারতেছেন। এখান থেকে আর এর মানটা কিন্তু আপনার দেয়া আছে 200 ওহম, তাহলে আর এর মানটা আপনি বসাতে পারতেছেন। এক্সেল এর মানটা কিন্তু আপনি এখানে পাইছেন, এক্সেল এর মানটা বসাইতে পারতেছেন, কিন্তু এক্সি এর মান আপনি পান নাই। তাহলে আপনি চাইলে এইখানে এই সূত্র অ্যাপ্লাই করে এক্সি মিসিং আছে, এক্সি ডি আপনি নির্ণয় করতে পারেন না। তাহলে আমরা জানি জেড স্কোয়ার ইজুগাল টু আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি এর স্কোয়ার। এখান থেকে আমার উদ্দেশ্য এই এক্সিটা বের করা কিন্তু। তাহলে আমরা কি করব, যথাসম্ভব এই এক্সি রে এক সাইডে রেখে বাকিগুলো অন্য পাশে ট্রান্সফার করার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু বলতে পারি আর স্কোয়ার অন্য পাশে ট্রান্সফার করলাম, তাহলে এক পাশে থাকবে কি এক্সেল মাইনাস এক্সি এর স্কোয়ার। এই পাশে যেহেতু জেড স্কোয়ার আনছি, তাহলে জেড স্কোয়ার এক পাশে থাকতেছে, আর স্কোয়ার যেহেতু এক পাশ থেকে অন্য পাশে নিছি, তাহলে আর স্কোয়ার প্লাস অবস্থায় ছিল, এই পাশে মাইনাস হবে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এইটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় না? তাহলে এ স্কোয়ার এক্সেল হবে এ হিসেবে আর এক্সি হবে বি হিসেবে। তাহলে আমরা সূত্র বসাই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি এর স্কোয়ার। সূত্র বসাইলাম ইজুগাল টু জেড স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার। এখন আমরা যার যা মান জানি ওই মানগুলো আমরা বসাই দিব। মানগুলো যদি বসাইতে যাই, দেখেন এখানে এক্সেল এর মান কিন্তু আমরা জানি 62.83, এক্সেল এর জায়গায় 62.83, স্কোয়ার জায়গায় স্কোয়ার, মাইনাস এর মাইনাস, টোয়াইজ এর জায়গায় টোয়াইজ, এক্সেল এর জায়গায় 62.83 ইন্টু এক্সির জায়গায় এক্সি প্লাস এক্সি স্কোয়ার ছিল এক্সি স্কোয়ার ইজুগাল টু, দেখেন জেটের একটা আমরা মান কিন্তু এখানে জানি, জেটের কিন্তু আমরা মান বের করে নিচ্ছি 242.10। তাহলে 242.10 জেটের উপরে স্কোয়ার ছিল 242.10 উপরে স্কোয়ার, মাইনাস এর মাইনাস, আর এর আমরা মান জানি 200, তাহলে আমরা 200 আর এর জায়গায় 200 বসাইলাম, আর এর স্কোয়ার ছিল 200 স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখেন এই লাইনটাতে আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি। কেমনে? যদি আমরা সাজাই লিখতে যাই, তাহলে কিন্তু আমাদের এইখানে আসবে এক্সি স্কোয়ার আমরা আগে আনতে পারি। এখন দেখেন মাইনাস 2 ইন্টু 62.83 এক্সি আছে, তাহলে 2 ইন্টু 62.83 দিলে 125.66 আসে এক্সির এক্সি। তাহলে এই যে এই এক্সি স্কোয়ারটারে আগে আনছি আর মাইনাস 62.83 এক্সি গুণ করে আমরা 125.66 এক্সি পাইতেছি, লিখলাম। আর এইখানে 62.83 যদি স্কোয়ার করি তাহলে আসে 3947.61 ইজুগাল টু, দেখেন এই লাইনটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অলমোস্ট আমরা পাবো 18,612.41, 18,612.41। এখন দেখেন এই 18,612.41 আমরা এই পাশে নিয়ে আসতে পারি। যদি 18,612.41 এই পাশে নিয়ে আসি, এই পাশে তো যোগ অবস্থায় ছিল, এই পাশে আসলে দেখেন বিয়োগ হয়ে গেছে। এখন এইটারে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি অলমোস্ট এক্সি এর স্কোয়ার মাইনাস 125.66 এক্সি মাইনাস এই দুইটা ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি 14,664.8। ক্লিয়ার? এখন দেখেন এইটারে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্মের ফরম্যাট, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? দেখেন প্রথমে এক্স এর উপরে স্কোয়ার আছে, পরে শুধুমাত্র এক্সি আছে, পরে একটা ভেরিয়েবল আছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু 0 সেই ফরম্যাট কিন্তু। অর্থাৎ আমরা 9-10 যে মিডল টার্ম করছি মিডল টার্মের ফরম্যাট। আমরা 9-10 আসলে মিডল টার্ম করছি, কিন্তু দশমিকের কোনো মিডল টার্ম কিন্তু এর পর্যন্ত করিনি।
তো আজকে আমাদের শিখতে হবে যে আমরা কিভাবে দশমিকের মিডল টার্মটা করতে পারি। তো দশমিকের মিডল টার্ম আমার সবসময় ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করতে হবে। কিভাবে ক্যালকুলেটর করবেন আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। তা আমার এতটুকু যদি ক্যালকুলেশন করলে পরে আমরা পাচ্ছি কি, এক্স এর মান দুইটা পাচ্ছি, 199.25, আরেকটা পাচ্ছি হলো -73.597। এখন দেখেন মাইনাস মান আসলে কখনো গ্রহণযোগ্য না, এটাকে আমরা বলি নন গ্রান্টেড, এনজি নন গ্রান্টেড। তাহলে এই মানটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এক্স এর মান 199.25 মানে 200-র কাছাকাছি, আমরা চাইলে 200 লিখতে পারি। দেখেন এক্স এর নির্ণয়ের ফর্মুলা আমরা জানি 1/2πfc। এইখান থেকে কিন্তু আপনার এই সি এর মানটা বের করতে হবে। সি এর মানটা যদি বের করতে হয় তাহলে সি ডারে এই পাশে না 200টার এই পাশে ট্রান্সফার করি, সমস্যা আছে? তাহলে সি এর মান আমরা পেয়ে যাবো। তাহলে এক পাশে থাকবে সি, আরেক পাশে থাকবে 1/2πf ইন্টু 200। তাহলে দেখেন এক পাশে থাকতেছে সি, আরেক পাশে থাকতেছে 1/2π, এফ এর মান হলো 50, আর এই যে 200টা তো এই পাশে চলে আসতেছে, 200 গুণ হিসেবে আসছে। এটার ক্যালকুলেশন করলে আমরা অলমোস্ট পাচ্ছি 1.59 ইন্টু 10⁻⁵ ফ্যারাড। ক্যাপাসিটর মান আমাদের বের করতে বসে, আমরা কিন্তু ক্যাপাসিটর মানটা পেয়ে গেলাম। দেখেন এই যে ক্যাপাসিটর মান বের করতে বলছিল, পাইলাম। মোট ইম্পিডেন্স মানে কি, জেড এর মান। এই যে মোট ইম্পিডেন্স আমরা পেয়ে গেছিলাম আগেই। আর বের করতে পারছে পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা। এখানে যেহেতু আমার কোনো থিটার মান আসতেছে না, এই কারণে আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা এইটা ইউজ করবো, আর বাই জেড। দেখেন পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা আর বাই জেড। আর এর মান হলো 200 আর জেড এর মান পাইছিল 242.10। এটা ক্যালকুলেশন করলে 0.826 আমরা পাবো। এখন দেখেন আর বের করতে বলছে কি, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। আর বের করতে বলছে আমাদের পাওয়ার নির্ণয়ের ফর্মুলা কি, ভিআই কস থিটা। তাহলে ভোল্টেজের মান 230, আই এর মান হলো 0.95, আর কস থিটার মান তো আমরা পাইলাম 0.826। এটা ক্যালকুলেশন করলে পরে আমরা পাচ্ছি 180.50 ওয়াট। ক্লিয়ার? আর হলো বের করতে বলছে ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ। এখন ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আর, অর্থাৎ কারেন্ট এবং বাধার গুণফল। এখন রেজিস্ট্যান্স হলে তো আর লিখে দিতাম। এখন যেহেতু ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটর রেজিস্ট্যান্স মানে কি, বাধা না। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপে কারেন্টের সাথে ক্যাপাসিটর বাধাটা গুণ করতে হবে না। ক্যাপাসিটর বাধা মানে কি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মানে কি, এক্সি। তাহলে আপনার এইখানে ভি আই আর এর জায়গায়, ভি ইকুয়াল টু আই আর এর জায়গায় ভি ইকুয়াল টু আই ইন্টু ক্যাপাসিটর বাধা কিন্তু এক্সি। তাহলে কিন্তু আমরা বলতে পারি আই এক্সি, ক্যাপাসিটর বাধা এক্সি, এই কারণে আই এক্সি। তাহলে ভিসি বা ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু বলতে পারি আই এক্সি। তাহলে আমরা বলতে পারি ভিসি ইজ ইকুয়াল টু আই এক্সি। আই এক্সির মান হলো, আই এর মান 0.95 আর এক্স এর মান তো আমরা অলমোস্ট 200 পাইছিলাম। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা অলমোস্ট আমরা পাচ্ছি 190 ভোল্ট। তাহলে এইটা আমাদের আরেকটা অ্যান্সার। দেখেন ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ক্যাপাসিটর বাধা বললে আমরা লিখবো কি, আই এক্সি। যদি ইন্ডাক্টর বাধা বলতে তাহলে আই এক্স এর লেখা লাগতো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে আমরা আসলে কিভাবে ক্যালকুলেটরের সলিউশন করব, এই বিষয়টাতে একটু আসি। আচ্ছা, ক্যালকুলেটরের সলিউশন করার বিষয়ে যদি আমরা একটু কল্পনা করি, ক্যালকুলেটর আসলে আমাদের দুইটা ধরনের হয়। দুইটা ধরনের ক্যালকুলেটর থেকে আমাদের সলিউশন শিখতে হবে। যদি আমরা খেয়াল করি এই ক্যালকুলেটরগুলো, যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের দেখেন সর্বপ্রথম আমার এই সকল ক্যালকুলেটরে আমার এই সকল সলিউশন করতে গেলে আমার মুডে প্রেস করতে হবে। সর্বপ্রথম আমার দেখেন এই যে মুড আছে, মুডে প্রেস করে আমাদের 53 প্রেস করতে হবে। 53 দেওয়ার পর দেখেন এর মান চাইছে। যখন আমরা সমীকরণে লক্ষ্য করব যে এর মানটা কত, এর মান বলতে এইখানে ক্যাপাসিটরের যে মানটা আছে সি, এখানে কিন্তু আমার সমীকরণে দেওয়া ছিল যে এক্সি এর স্কোয়ার। দেখেন এক্সি এর স্কোয়ার কয়টা ছিল, একটা, এর মান হবে 1 দিয়ে ইজ ইকুয়াল টু। পরে দেখেন বির মান চাইছে। বির মান কত ছিল, সমীকরণ লক্ষ্য করলে দেখা যাবে বির মান ছিল 125.66 এক্স। তাহলে বির মান দিতে হবে কত, মাইনাস থাকলে কিন্তু মাইনাস দিতে হবে, -125.66 দিয়ে ইজ ইকুয়াল টু দিতে হবে। পরে লাস্টের যে ভেরিয়েবলটা থাকবে ওইটা ছিল সির মান। সির মান তাহলে কত ছিল, সমীকরণে যদি আমরা লক্ষ্য করি তাহলে ছিল -14,664.8 ছিল কত, -14,664
64.8, এটা দিয়ে আমরা ইকুয়াল টু দেব। এখন দেখেন আপনাদের মানটা আসতেছে কিন্তু x1, অর্থাৎ এইখানে এই যে xc এর মান দুইটা আসবে, একটা হলো 199.25 যেটা আমরা দেখাইছি অলমোস্ট এর আগে, মানে বোর্ডে দেখানো হয়েছে, আরেকটার মান আসতে -73.59, যেটা গ্রহণযোগ্য ছিল না। আচ্ছা, এখন এই ক্যালকুলেটর থেকে তো আমরা বুঝলাম যে কিভাবে সলিউশন করতে হবে। এখন এই ক্যালকুলেটর না হয়ে যদি আগের মডেলের ওল্ড মডেলের ক্যালকুলেটরগুলো হইতো, তখন আমরা কিভাবে সলিউশন করতাম? তখন আমরা সর্বপ্রথম এইখানে মুডে প্রেস করতে হতো, মুড। এর আগে কিন্তু মুড 53 দিলেই হয়ে যাচ্ছে। যাদের ওল্ড মডেল তারা মুডে সর্বপ্রথম 1 2 3 তিনটে প্রেস করতে হবে। তিনটে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে ইকুয়েশন মুড, ইকিউএন, তাহলে আমাদের 1 প্রেস করতে হবে। তাহলে মুডে 3টে প্রেস করে তারপর 1 প্রেস করতে হবে। এখন দেখেন আননোন ফরম্যাট আসছে। আসলে আমাদের এই যে মিডল টার্মের ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে বলা হয় ডিগ্রি ফরম্যাট। তো ডিগ্রি ফরম্যাট যদি আমাদের সলিউশন করতে হয়, তাহলে আমাদের আবার মুডে প্রেস করতে হবে। মুডে প্রেস করলে দেখেন যে ডিগ্রি চলে আসতেছে। এখন আপনার আননোন আছে কয়টা দেখেন, xc এর স্কয়ার আছে, উপরে স্কয়ার মানে হলো 2টা আননোন। তাহলে আমরা 2 প্রেস করব। এর মান চাইছে, এর মান কত ছিল মনে আছে? xc স্কয়ার ছিল, একটা 1 দিয়ে ইকুয়াল টু দেব। বির মান চাইছে, বির মান কত ছিল? -125.66 ছিল, তাহলে আমরা দিব -125.66 দিয়ে আমরা ইকুয়াল টু দিব। পরে সির মান চাইছে, সির মান কত ছিল মনে আছে? সির মান ছিল হলো -14,664.8, তাহলে আমরা দিতে হবে -14,664.8 দিয়ে আমরা ইকুয়াল টু দিতে পারি। দেখেন x1 এর মান আসছে 199.25, আর আবার যদি ইকুয়াল টু দিই তাহলে -73.59, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তো আমরা চাইলে এইভাবে ক্যালকুলেটর সলিউশন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।